হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইন্যান্স স্টাডি। আমাদের ফাইন্যান্স স্টাডি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তো তোমাদের এএনএম জিএনএম এর আমাদের যে সিরিজ চলছে, এএনএম জিএনএম ভৌতবিজ্ঞান কোশ্চেন এমসিকিউ কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে রীতিমতো লাইফ সায়েন্স, তারপর তোমাদের ভৌতবিজ্ঞান এবং অন্যান্য টপিকের এরকম কিন্তু এমসিকিউ সিরিজ আসতে থাকবে, যেখান থেকে তোমরা যা প্রিপারেশন করেছো তার উপরে যদি এমসিকিউগুলো প্র্যাকটিস করো, এমসিকিউগুলো জানো যে না কেমন কেমন এমসিকিউ ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু সেটা তোমাদের অনেকটাই হেল্প করে থাকবে। আচ্ছা, ভিডিওর প্রথমে আমি একটা জিনিস বলে দিচ্ছি, শুধু যদি কেউ ভাবো যে এমসিকিউ কোশ্চেন পড়লে কি আমি এনএমজিএনএম কোয়ালিফাই করতে পারবো, প্রথমেই বলে দিচ্ছি এটা কোনোভাবেই সম্ভব না। কারণ একদম কিন্তু ফ্রন্টলাইন কোশ্চেন আসে না, কোশ্চেন আসে ঘুরিয়ে ফিরিয়ে, কোশ্চেন আসে একটু মানে কনসেপচুয়াল কোশ্চেন আসে। তো আমরাও সেই কনসেপচুয়াল কোশ্চেনগুলো নিয়ে, বা একদম ফ্রন্টলাইনেরও কিছু কোশ্চেন আসে না তা না, সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করবো। তবে তুমি জানবে যে তোমার যেহেতু কনসেপচুয়াল কোশ্চেন আসবে, সেহেতু তুমি যেটা পড়ে যাচ্ছ সেটাই যে আসবে তার কোনো কিন্তু সম্ভাবনা নেই। এমসিকিউ কারা কন্টিনিউ করবে? যাদের প্রিপারেশান মোটামুটি হয়েছে, যারা মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার আছে, তারা তোমরা এরকম এমসিকিউ সিরিজ যে কোনো চ্যানেল থেকে, যে কোনো জায়গা থেকে, গুগল থেকে বিভিন্ন কোশ্চেন নিয়ে আমাদের চ্যানেল ফলো করে যে কোনোভাবে কিন্তু তোমরা পড়তে পারো, ঠিক আছে? আর আমরা কিন্তু তোমাদের জন্য একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করবে। সেখানে সমস্ত তোমাদের ডেইলি টার্গেট বলো, তোমাদের সমস্ত যা কিছু নোটিফিকেশান আসুক, বা তোমাদের যত কিছু প্রোভাইড করার থাকুক, ফ্রি বা পেইড যেটাই থাকবে, সেটা কিন্তু তোমাদের ওখানে আমরা জানিয়ে দেবো। তো চলো, আজকে প্রথম কোশ্চেন আমরা শুরু করছি। সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে? কোন জিনিসের মাধ্যমে? সহজে পড়া যায় না অনেক পুরো দিনের লেখা, সেটা পড়া সম্ভব হয় কিসের মাধ্যমে? মহাজাগতিক রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর দেখতে পাচ্ছ এখানে মার্ক করা আছে অবলোহিত রশ্মি, ঠিক আছে? কোশ্চেনগুলো মার্ক করা এই কারণে যাতে তোমরা পড়তে পারো, প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? এরপরে আমরা কুইজ সিরিজও চালাবো, সেখানে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে। তার জন্য আমাদের চ্যানেলে কিন্তু নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। মেসন পাওয়া যায়, মেসন কণা পাওয়া যায় কোন জায়গা থেকে? এখানে গামা রশ্মি থেকে, লেজার বিম থেকে, নাকি এখানে এক্স রশ্মি থেকে, না মহাজাগতিক রশ্মি থেকে? সঠিক উত্তর কী হবে? মেশন কণা পাওয়া যায় কিন্তু, বা মেশন পাওয়া যায় মহাজাগতিক রশ্মিতে। নেক্সট কোশ্চেন, এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত অর্ডার? এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য হয় সেটা কত অর্ডারের হয়, ঠিক আছে? অপশান দেখতে পাচ্ছ, অপশানের সাথে সাথে এখানে কিন্তু সঠিক উত্তর দেখতে পাচ্ছ। আমি অপশানগুলো বলছি, 1 সেমি, 1 এখানে মাইক্রন দিয়েছে, 1 অ্যামস্ট্রং দিয়েছে, আর 1 এখানে তোমার পিকোমিটার দিয়েছে। তো সঠিক উত্তর কী হবে? 1 অ্যামস্ট্রং। নিচের কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণের কাজে ব্যবহৃত করা হয়? জলের তড়িৎ বিশ্লেষণ করতে গিয়ে কী ব্যবহার করা হয়? পোটেনশিওমিটার, অ্যামমিটার, নাকি এদিকে অপশান দিয়েছে কি দেখে নিন, ভোল্টামিটার আর ভোল্টমিটার। সঠিক উত্তর কী হবে? ভোল্টামিটার। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, ভোল্টামিটার আর ভোল্টমিটার কিন্তু আলাদা জিনিস। কেউ যেন গুলিয়ে ফেলবে না যে ভোল্টামিটার ভোল্টমিটার একই জিনিস, ঠিক আছে? ভোল্টমিটার কিন্তু ভোল্ট মাপা হয়, ঠিক আছে? আর ভোল্টামিটারে কিন্তু এই যে তোমার তড়িৎ বিশ্লেষণ এগুলো করা হয়। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার? কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? আমরা সেই ছোটোবেলায় পড়েছি না, 4 ডিগ্রি বিশুদ্ধ জলের উষ্ণতায় মানে 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার, ঠিক আছে? একে কী বলা হয় মনে আছে? লিখো তো কমেন্ট করে, যে এই যে ঘটনাকে কী বলা হয়, এই যে 4 ডিগ্রিতে এইগুলো হচ্ছে, ঠিক আছে? কমেন্ট করে অবশ্যই লিখবে, দেখি তোমাদের কেমন মনে আছে। এইগুলো হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন। তোমাকে ডাইরেক্ট দেবে না যে কত ডিগ্রি উষ্ণতায় এই ঘটনাকে বলা হয়, তোমাদের দেবে একটু ঘুরিয়ে। এই যে তোমার পুরো সংজ্ঞার লাইনটা তুলে দিয়েছে। এই নিউটন, 1 নিউটন, সরি এখানে 1 নিউটন বলতে কত ডাইন হয়? 1 নিউটন বলতে কত ডাইন হয়? এখানে কিন্তু টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে? 1 নিউটন বলতে কত ডাইন হয়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 10⁵, 10⁵ ডাইন কিন্তু হয়ে যায়। পরের কোশ্চেন, বাঁধের জলে কী শক্তি সঞ্চিত থাকে? বাঁধের যে জল, সেই জলে কী শক্তি সঞ্চিত থাকে? অবশ্যই স্থিতিশক্তি সঞ্চিত থাকে বাঁধের জলে। স্থিতিশক্তি সঞ্চিত থাকে, পরে সেটাকে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে? তারপরে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো। আজকে আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো, এবং আমাদের এই সিরিজ প্রতিদিন তোমরা কন্টিনিউ করবে, যাতে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন প্রতিদিন, যদি এরকম তোমরা 10টা 20টা করে কোশ্চেন কমপ্লিট করতে থাকো, তাহলে ভাবো তোমার স্টক কতটা বাড়বে, ঠিক আছে? তোমার কতটা লাইফ সায়েন্সের কোশ্চেনের স্টক বাড়বে, কতটা তোমার ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনের স্টক বাড়বে, ঠিক আছে? সেটা কিন্তু তোমরা টের পাবে। আর যারা ডিসক্রিপশন থেকে গ্রুপ জয়েন করবে, এই যে পিডিএফটা সম্পূর্ণ তোমাদের প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু পড়তে পারবে, ঠিক আছে? আর একটা কথা বলছি, তোমাদের জন্য আমরা কিন্তু একটা মক টেস্ট সিরিজ শুরু করেছি, যে মক টেস্ট সিরিজে তোমাদের প্রতিদিন সপ্তাহে 6 দিন সাবজেক্ট ওয়াইজ, একদিন জিকে, একদিন ম্যাথ, একদিন তোমাদের লাইফ সায়েন্স, একদিন ফিজিক্যাল সায়েন্স, একদিন রিজনিং, একদিন ইংলিশ, প্রতিটা সাবজেক্ট, যেহেতু 6টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্টের প্রতিটা দিন সপ্তাহের সোমবার থেকে শনিবার পর্যন্ত সাবজেক্ট ওয়াইজ পরপর মক টেস্ট হবে। আশা করি তোমরা স্ক্রিনের উপরে রুটিনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? কোন দিন কী হবে। এবং প্রতি সপ্তাহের রবিবারের দিন আমরা কিন্তু পুরো 115 নম্বরের ফুল মক টেস্ট নেব। এবার দেখো, অনেকে আছো যারা প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়েছে, তোমরা যদি এখন থেকে মক টেস্টগুলো দাও, তোমরা বুঝতে পারবে তোমাদের কোন জায়গায় তোমাদের প্রবলেম হচ্ছে, যে না এই চ্যাপ্টারগুলোর কোশ্চেন আমি একদমই পাচ্ছি না, আলুর প্রশ্ন আমি একদমই পাচ্ছি না, ঠিক আছে? আমি ওই
দিকের কেমিস্ট্রির কিছু কোশ্চেন, জৈব রসায়ন আমি একদমই পাচ্ছি না, আমি এই ইংলিশের পোর্শনগুলো একদমই পাচ্ছি না। ফলে তাদের হাতে সময় থাকছে প্রিপারেশন থেকে আরও স্ট্রং করার। এবং অনেকে আছো যারা এখন প্রিপারেশন ফেজে আছো, তাদের কমপ্লিট হয়নি, প্রিপারেশন ফেজে আছো, তারাও যদি এইগুলো দাও তাহলে বুঝতে হবে যে না কোশ্চেন কেমন কেমন জায়গা থেকে আসতে পারে, কী রকম আসতে পারে, ফলে সবারই হেল্প হবে। আর এই যে মক টেস্টটা হবে এটা কিন্তু এমন না যে তোমার, আমি আগে বলে দিচ্ছি, পুরো 3 মাস ধরে কিন্তু এই মক টেস্ট হবে, পুরো 3 মাস, যতদিন পর্যন্ত পরীক্ষা না হবে। মানে আমার একটা টাইম লিমিট রেখেছি 3 মাস, 3 মাস ধরে প্রতিদিন এরকম তোমার মিনি মক টেস্ট হবে, আর প্রতি রবিবার তোমার ফুল মক টেস্ট আমরা দিতে থাকবো। এরকম করলে তুমি ফুল মক টেস্ট প্রায় 20টা দিতে পারবে, ঠিক আছে, প্রায় 20টা, 15 থেকে 20টা। আর শর্ট মক টেস্ট তো তোমার প্রতিদিন চলতেই থাকবে। এবার এটা যারা দেবে তাদের কিন্তু খুবই হেল্প হবে, ঠিক আছে। প্রত্যেককে বলবো তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, বা ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবে, স্ক্রিনের উপর যে নাম্বার পেয়ে যাবে, মক টেস্ট লিখে কমেন্ট করো, তোমাদের মক টেস্ট ব্যাচে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। মক টেস্ট ব্যাচের প্রাইস কত থাকবে? মক টেস্ট ব্যাচের প্রাইস থাকবে মাত্র 99 টাকা, ঠিক আছে। 99 টাকায় তুমি 3 মাস ধরে মক টেস্ট দিতে পারছো, এবং আমরা ওএমআর শিটও প্রোভাইড করবো, যে ওএমআর শিট তুমি প্রিন্ট করে সেই ওএমআর শিটে এক্সাম দিতে পারবে, এবং তোমাদের খুবই হেল্প হবে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ ওই ফোনে কুইজের মতন চেপে দিলাম এরকম না, সম্পূর্ণ তোমাদের পিডিএফ প্রোভাইড করবো, পিডিএফ তোমরা প্রিন্টও করতে পারো, এবং তোমরা পরীক্ষাটা দেবে কী করে, ওএমআর শিটে দিতে পারবে, ঠিক আছে। কেউ যদি হাতে লিখে দিতে চাও দিতে পারবে, কারণ তোমাদের পরীক্ষাটা যেহেতু ওএমআর হবে, আমরা চাই তোমরা ওএমআরে প্র্যাকটিস করো, ওএমআরে পরীক্ষা দাও, ঠিক আছে। তো যারা যারা ইন্টারেস্টেড, প্রিপারেশন ফেজে আছো বা প্রিপারেশন নিচ্ছ বা নেওয়া হচ্ছে মোটামুটি, তারা কিন্তু আমাদের মক টেস্ট জয়েন করতে পারো। মক টেস্টের সাথে সাথে আরও আমরা তোমাদের জিকের কিছু নোটস প্রোভাইড করবো, কিছু বইয়ের পিডিএফ প্রোভাইড করে দেবো। তোমাদের যদি কোনো ম্যাথের ক্লাসে প্রবলেম হয়, পার্টিকুলার যদি কিছু কিছু ক্লাস আমরা কিন্তু অ্যাড করে দেবো। প্রতিটা তো দেওয়া সম্ভব হবে না, কারণ আমাদের পেইড ব্যাচও আছে, এবং যারা এখন প্রিপারেশন শুরু করোনি, আমরা 3 মাসের একটা পেইড ব্যাচ করেছি, পেইড ব্যাচে জয়েন করতে পারো, ঠিক আছে। আমি আর এখানে বেশি বলে বড় করতে চাইছি না। হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে তুমি হচ্ছে আমাকে মেসেজ করো, ঠিক আছে, তোমাকে কিন্তু সমস্ত কিছু বলে দেবো। ফাইনাল 55 লিখে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু চলে যাবে। আর আমাদের যে ফুল পেইড ব্যাচ, সেই পেইড ব্যাচে কিন্তু 70-এর বেশি স্টুডেন্ট আমাদের কিন্তু প্রিপারেশন নিচ্ছে এই 3 মাসের জন্য। এবং তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, এই যে 3 মাস সম্পূর্ণভাবে তোমাদের গাইড করা হবে। আর যে প্রাইসটা রেখেছি সেটা এখন 55% ডিসকাউন্ট চলছে, যার জন্য ওই হোয়াটসঅ্যাপ নম্বরে ফাইনাল 55 লিখে মেসেজ করবে। আর মক টেস্ট দিতে চাইলে অবশ্যই মক টেস্ট লিখে এএনএম মক টেস্ট লিখে মেসেজ করবে। তো চলো নেক্সট কোশ্চেন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণের মান কী হবে? যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা হয় তার ক্ষেত্রে তোমার আপতন কোণের মান দেখলেই বুঝতে পারছো, এগুলো একদমই ফ্রন্টলাইন কোশ্চেন না, একদমই ফ্রন্টলাইন কোশ্চেন না, এগুলো কিন্তু যথেষ্ট কনসেপচুয়াল কোশ্চেন তোমাদের কিন্তু দিয়েছে, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে? সংকট কোণের চেয়ে বড় হয়ে যায়, তবে গিয়ে আপতন কোণের মান হয়, ঠিক আছে। সুরশলাকার আকৃতি কীরূপ? সুরশলাকা এটা তো একদম যেমন তেমন কোশ্চেন, তবে হ্যাঁ এটাও কিন্তু ফ্রন্টলাইন কোশ্চেন না। তোমাকে সুরশলাকা কী কাজে লাগে, সুরশলাকার ব্যবহার কী, এইসব কিচ্ছু বলেনি, বলেছে সুরশলাকার আকৃতি কেমন। সে যদি পড়ে না থাকে, সে যদি শর্ট পড়ে থাকে, সুরশলাকা এই কাজে লাগে, সুরশলাকা এই, সুরশলাকা ওই, এই এক্সপেরিমেন্ট করতে লাগে, এই কাজে ব্যবহৃত হয়। কিন্তু কেউ যদি সুরশলাকা জিনিসটা না চিনে থাকে, সে কিন্তু অ্যান্সার করতে পারবে না। কোশ্চেন দেখলে কিন্তু বুঝতে পারছো। তো সুরশলাকা কিন্তু এরকম ইউ আকৃতির হয়, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সুরশলাকা ইউ আকৃতির হয়, এখানে একটা ডান্ডি থাকে, এখানে যদি তুমি কোনো কিছু দিয়ে হিট করো, এটা কী হয়, এটা ভাইব্রেট হতে থাকে, ঠিক আছে। খালি বড় ঘরে শব্দ করলে, খালি বড় ঘরে শব্দ করলে বারবার প্রতিশব্দ হয়, একে কী বলে? তুমি যদি একটা পুরো খালি ঘর, যে ঘরে কিছুই নেই, তুমি যদি হালকা কথা বলো, দেখবে কথাটা কাঁপছে, বা তুমি যদি একটা এরকমভাবে হাতে তালি দাও, দেখবে সেই হাতে তালিটা ভাইব্রেট হচ্ছে। তো এই যে বারবার প্রতিশব্দ, একে কী বলে? একে প্রতিধ্বনি বলে। সিম্পল কোশ্চেন, প্রতিধ্বনি। সমতল দর্পণে রশ্মির আপতন কোণ কত হলে রশ্মির চ্যুতিকোণ 90 ডিগ্রি হয়? কত আপতন কোণ কত হলে তোমার, এখানে কিন্তু চেয়েছে রশ্মির চ্যুতিকোণ 90 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর, তোমরা যদি আলোর চ্যাপ্টার ভালো করে পড়ে থাকো, একটু মাথা ঘামালে দেখতে পাবে যে আপতন কোণ যদি আমি 45 ডিগ্রি থেকে দিই, তবে গিয়ে কিন্তু রশ্মির যে চ্যুতিকোণ সেটা কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে। একদম স্বাভাবিক জিনিস, যারা পড়েছো তারা কিন্তু সহজে বুঝতে পারছো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কার্য করার সামর্থ্যকে কী বলে? কাজ করার বা কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। এটা একদম ফ্রন্টলাইন কোশ্চেন, ঠিক আছে। কিছু কিছু ফ্রন্টলাইন কোশ্চেনও আসবে না তা না। ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি কবার ব্যবহৃত হয়? ত্বরণে 2 বার ব্যবহৃত হয় না? আচ্ছা, ত্বরণের এই সংজ্ঞাটা কার কার মনে আছে কমেন্টে লেখো। আমি এখানে তোমাদের কিছু মানে নতুন কিছু না জানিয়ে তোমাদের শুধু এমসিকিউ নিয়ে আমি কোশ্চেন আলোচনা করতে এসেছি। অবশ্যই তোমাদের কিছু কনসেপচুয়াল কিছু ক্লাস আমাদের চ্যানেলে আসবে, সেগুলো দেখতে পারবে। হ্যাঁ, আমরা সমস্ত টপিকই টুকটাক করে কভার করার চেষ্টা করব, খুব ডিপলি না হোক, কারণ আমাদের যেহেতু পেইড ব্যাচ চলছে, সেখানে আমাদের ক্লাস দিতে হয়, সেখানে আমাদের ব্যস্ত থাকতে হয়। তবে হ্যাঁ, কিছু অনলাইন ফরম্যাটার হলেও তোমাদের কিন্তু আমরা চেষ্টা করব প্রোভাইড করার। তো এখানে তোমরা ত্বরণের সংজ্ঞাটা দাও, এবং তুমি যদি ত্বরণের সংজ্ঞা জানো, এখন যদি আমার এই ভিডিওটা দেখতে দেখতে মনে ভাবো যে ত্বরণের সংজ্ঞাটা কি, তাহলে কিন্তু বুঝতে হবে কবার ব্যাপারে। দেখতে বুঝতে পারছো ফ্রন্টলাইন কোশ্চেন, তোমাকে ত্বরণের সংজ্ঞা চেয়েছে, বলছে ত্বরণের সংজ্ঞায় তোমার সেকেন্ড কথাটি কবার ব্যবহৃত হয়। এবার যে ত্বরণের সংজ্ঞা জানে
সেই তো অ্যান্সারটা করতে পারবে, তাই না? তাহলে দেখতে পাচ্ছ কোশ্চেন কেমন। কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়া নিচের কোন ধরনের রূপান্তর? কয়লার দহনে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, পারমাণবিক শক্তি তাপ শক্তিতে কিন্তু রূপান্তরিত হচ্ছে। নেক্সট কি, দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়? দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য নিশ্চয়ই আমরা রিস্ট ওয়াচ মানে হাত ঘড়ি বা দেওয়াল ঘড়ি বা জল ঘড়ি ইউজ করবো না, কি ইউজ করবো? স্টপ ওয়াচ, এটা প্রত্যেকেই জানো। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি কোনটি? দৈর্ঘ্য, ভর, ভার, উষ্ণতা। দেখেছো তোমাদের কেমন করে দিয়েছে। ভেক্টর রাশি স্কেলার রাশির ভিতরে পার্থক্য কী? ভেক্টর রাশির কী হয় আর মান অভিমুখের কী হয় এবং স্কেলার রাশির মান অভিমুখের কী হয়, প্রতিটা কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। কমেন্ট যদি ভালো ভালো পাই তাহলে পরবর্তী ভিডিওগুলো আমাদের করতে ইন্টারেস্ট হয়, ঠিক আছে? দেখি তোমরা কতটা কী করতে পারো। তো তাহলে বুঝতে পারছো ভেক্টর রাশি এখানে কী হবে, তাহলে ভার হবে। কেন হবে আশা করি বুঝতে পারছো। কটা মান অভিমুখ কী ফান্ডা আছে, আমরা নতুন করে কিছু বলবো না এখানে। আর যারা এসবগুলো বুঝতে পারছো না যে কী বলছে দাদা, এখানে মান অভিমুখে কী বলছে, ভেক্টর কী, স্কেলার কী, আমি তো সব জীবনে পড়িনি, তারা কিন্তু বলছে তারা যদি ভাই এখন প্রিপারেশান শুরু না করো, খুবই কিন্তু খারাপ পজিশান, ঠিক আছে? ওই পরীক্ষা ফর্ম ফিল আপ করে টাকা দিয়ে পরীক্ষা দিয়ে কিন্তু কোনো লাভ হবে না যদি আমার প্রিপারেশান না থাকে, তাই না? তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে প্রিপারেশান শুরু করে দাও। প্রতিদিন প্রচুর ছেলেমেয়ে এই ডিসকাউন্ট প্রাইসে কিন্তু প্রিপারেশান করছে, এবং ডিসকাউন্ট প্রাইস কিন্তু আমরা সারা জীবন দিতে থাকবো তা কিন্তু না, কিছু লিমিটেড স্টুডেন্টের জন্য কিন্তু দেওয়া হচ্ছে। নেক্সট, তুলাযন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কয়টি 200 গ্রামের বাটখারা থাকে? তুলাযন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কয়টি 20 গ্রাম, 200 বললাম, 20 গ্রামের বাটখারা থাকে? তাহলে এখানে কিন্তু হবে 2টি, ঠিক আছে? দেখো এখানেও কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন। আমি যদি তোমাদেরকে এটা একটু ভেঙে বলি তোমরা বুঝতে পারবে কেন বলেছি। আমরা জানি 5:2:2:1 এই অনুপাতে বাটখারা থাকে, যাতে সমস্ত রকমের ওজন করা যায়, তার জন্য 5:2:2:1। মানে যদি 5 গ্রামের থাকে তাহলে 2 গ্রামের 2টো থাকবে এবং 1 গ্রামের একটা থাকবে। এটা দিয়ে তুমি যে কোনো ওজন 1 থেকে 10 পর্যন্ত যে কোনো ওজন করতে হবে। যদি 1 গ্রাম করতে হয়, একটা বাটখারা দিলে 1 গ্রাম হয়ে যাচ্ছে, মানে 1 গ্রামের বাটখারাটা। 2 গ্রামের জন্য তো 2 গ্রাম আছে, 3 গ্রামের জন্য কি আছে, 2 একটা নেবো আর 3-এর একটা বাটখারা নেবো, হয়ে যাবে 3 গ্রাম। 4 গ্রামের জন্য কী করবো, দুটো 2 গ্রাম নিয়েছি ওই জন্য 5:2:1, তাহলে দুটো 2 নিয়েছি, ওই দুটো দিয়ে 4 গ্রাম হয়ে গেল। 6 গ্রামের জন্য কী করবো, 5 আর 1 6, 7-এর জন্য 5 আর 2 7, 8-এর জন্য, ঠিক আছে? এখানে 8-এর জন্য কী নেবো আমরা, 5 2 আর 1 8, ঠিক আছে? তো 9-এর জন্য 5 আর 4 9, দুটো 2 আছে। তাহলে এই 5 গ্রামের বা 10 গ্রাম করলে কী হবে, একটা 5 গ্রাম, দুটো 2 আর একটা 1, সবগুলো নিলে 10 গ্রাম হয়ে যাবে। তাহলে 5:2:2:1 এই অনুপাতে কিন্তু আমরা বাটখারা ইউজ করে থাকি। তো আমি তো গ্রামের 1-2 গ্রামের 10 গ্রামের বললাম, আসলে তো সেটা হয় না। কেউ 50 গ্রাম রাখে, 20 গ্রাম 10 গ্রাম এভাবে কিন্তু রাখে। তাহলে এখানে হচ্ছে বলছে 20 গ্রামের বাটখারা কত থাকে, তাহলে 5:2:2:1। তাহলে এখানে 5:2:2:1, 2 দুটো আছে, অর্থাৎ এই 20-র অনুপাত মানে 2 বুঝতে পারছো, তাহলে দুটো বাটখারা কিন্তু থাকবে। ভেরি কনসেপচুয়াল কোশ্চেন, খুবই ডিপলিভাবে কিন্তু বলেছে, একদম কিন্তু হালকাতে নেওয়া কোশ্চেন না। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়? মেরু অঞ্চলে। কেন হয় আশা করি প্রত্যেকে বুঝতে পারছো কেন বেশি হয়। কারণ মেরু অঞ্চলগুলো একটু চাপা হয়। যদি আমি পৃথিবীর আকৃতি দেখি তো পৃথিবীতে একদম এরকম পুরোপুরি গোল না, পৃথিবী কিন্তু হালকা এরকম চ্যাপ্টা টাইপের আছে, মানে উপর দিকটা আমি ঠিক এরকম চ্যাপ্টা টাইপের আছে। ফলে এই দিকটা দেখো, এরা কিন্তু একটু বেশি দূরে। যদি আমি একটা কেন্দ্র ভাবি, তো কেন্দ্রের কাছে এটা কিন্তু তুলনামূলক কেন্দ্র থেকে একটু দূরে, ঠিক আছে? তো কেন্দ্র যেহেতু এটি কাছে, তাহলে এখানে কিন্তু বেশি ওজন ফিল হবে। তবে যে ভীষণ ওজন বেড়ে যাবে তা কিন্তু না, খুবই সামান্য। নেক্সট কোশ্চেন, দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন? কনসেপচুয়াল কোশ্চেন, আমি তো তোমাকে এখন বোঝাতে বসবো না। বায়ুর চাপ কম বলে, যত পাহাড়ের উপরে উঠবে তত কী হবে, বায়ুর চাপ কম হবে। আর বায়ুর চাপ কম হলে যে কোনো জিনিস সেদ্ধ হতে অবশ্যই কম সময় লাগবে, সেজন্য ওদিকে কিন্তু প্রেশার কুকার ইউজ করা হয়, ঠিক আছে? আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত? আদর্শ যদি যন্ত্র হয় তার কর্মদক্ষতা অবশ্যই কিন্তু 100% হবে। কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? অবশ্যই শূন্য মাধ্যম, যদি কোনো সেখানে বাধা না থাকে সেখানে কিন্তু আলোর বেগ সর্বোচ্চ হয়, ঠিক আছে? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কার সূত্র দিয়ে দিয়েছে ডাইরেক্ট, দিয়ে বলছে বলো কার সূত্র? অবশ্যই কিন্তু এটা বয়েলের সূত্র হবে। আরও কিছু কোশ্চেন আছে, আমরা কিন্তু সেগুলো দেখে নেবো এক একে। ফিউজ তারের উপাদান কী? ফিউজ তার কী দিয়ে তৈরি হয়? অবশ্যই টিন ও সীসার সংকর বা টিন ও সীসার মিশ্রণ, সংকর ধাতু দিয়ে কিন্তু ফিউজ তার, বাড়িতে যে ফিউজ থাকে সেই ফিউজের তার কিন্তু মানে হয়, ঠিক আছে? 1 কুলম্ব আধানে কত সংখ্যক ইলেকট্রন থাকে? 6.25 ইন্টু, এখানে কিন্তু একটু ভুল হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের 10⁻18 হবে, ঠিক আছে এই লেখাটা। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? তাপেরও সুপরিবাহী আবার তড়িতেরও সুপরিবাহী কে? গ্রাফাইট। এখানে কিন্তু অপশানে গ্রানাইট দিয়েছে, অ্যান্থ্রাসাইট দিয়েছে, ডায়মন্ড দিয়েছে বা হিরে, যেটা তোমরা যদি কেউ গ্রাফাইট গ্রানাইট মিশিয়ে দিও না, সঠিক উত্তর কিন্তু হবে গ্রাফাইট। গ্রাফাইট কোথায় থাকে? প্রত্যেকে আমরা ইউজ করে থাকি যে পেন্সিল, সেই পেন্সিলে কিন্তু গ্রাফাইট থাকে। তাপ ও তড়িতের কিন্তু সুপরিবাহী। পরিবর্তনের কোশ্চেন, মোহ
MOH মো একক হলো কোন রাশির, কিসের একক মো? আমরা একটা জিনিস ওহম, OHM হচ্ছে ওহম, OHM এই জিনিসটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি তাহলে OHM এটা হচ্ছে ওহম, আর MH হচ্ছে মো। তাহলে মো কিন্তু পরিবাহিতার একক, পরিবাহিতা রাশির একক হচ্ছে কি মো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে? স্নেল, বিজ্ঞানী স্নেল। কিন্তু আলোর প্রতিফলনের সূত্র, প্রতিসরণ, আলোর প্রতিসরণের সূত্র এই যে এই মাধ্যম থেকে এসে হালকা বেঁকে গেল, প্রতিসরণের সূত্র কিন্তু আবিষ্কার করেন। কোন রাশিটি মৌলিক নয়? মৌলিক রাশি নয় কোনটি? পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ, প্রবাহ মাত্রা নাকি তাপ? তাপ অবশ্যই কিন্তু মৌলিক রাশি নয়, এটা একটি কিন্তু যৌগিক রাশি। নেক্সট কোশ্চেন, ঘড়ির কাঁটার গতি কেমন গতি? ঘড়ির কাঁটা যে ঘুরছে এটা কোন গতিতে ঘুরছে? রৈখিক গতি, একদমই না রৈখিক গতি, রেখা অনুযায়ী ঘুরে, চলন গতি না ঘূর্ণন গতি না স্পন্দন গতি? স্পন্দন কিন্তু টিক 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 করে বলে কিন্তু স্পন্দন বলবে না, এটা কিন্তু ঘূর্ণন গতি। কারণ কি, ঘড়ির কাঁটাকে তুমি যদি দেখো, একটা কাঁটা কী করে এরকম থাকে না, ও আস্তে আস্তে এরকম ঘুরতে 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 আবার এরকম আসে, তাহলে এটা কিন্তু একটা ঘূর্ণন গতি কিন্তু কমপ্লিট করছে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? অবশ্যই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিন্তু আমরা বলের ধারণা পেয়ে থাকি। পরবর্তী কোশ্চেন, বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? 14 ব্যারোমিটার। ব্যারোমিটারের সাহায্যে কিন্তু আমরা বায়ুচাপ মেপে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, শব্দ কোন ধরনের তরঙ্গ? শব্দ কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? প্রত্যেকে জানি গাড়িতে। গাড়ির কোথায়? গাড়ির যে কাজ সেই কাজে? একদমই না। RVM বা রিয়ার ভিউ মিরর, যে গাড়ির যে আয়না থাকে, যেটাকে তুমি ধরো গাড়ি চলছে, গাড়ির সাইডে এরকম আয়না থাকে না, যেটা দিয়ে পিছনের জিনিস দেখা যায়, ওটাকে কি ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। উত্তল দর্পণ কেমন দেখতে হয়? উত্তল দর্পণ এরকম উঁচু দেখতে হয় উপরটা। ঠিক আছে, কেন উঁচু দেখতে হয়? কারণ তোমাদেরকে আমি ছোট্ট করে একটু বুঝিয়ে দিচ্ছি, এগুলো আমাদের ক্লাসে সুন্দর করে বোঝানো হয়। ধরো এই যে আমার উত্তল দর্পণ, কেন আমি গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করব? আমি ওই গাড়ির আয়নার ভিতরে চাই যে পিছনের অনেক বড় বিস্তার জায়গা দেখা যায়, যাতে কোন গাড়ি আসছে কি না আসছে, পিছনে কী হচ্ছে সবগুলোতে দেখা যায়, তার জন্য তো ক্যামেরা ওই আয়নাটা লাগানো থাকে। দেখো উত্তল দর্পণে তুমি যদি দেখো এর এরিয়া দেখো কতটা কভার করছে, এরকম, এদিকে এরকম, ফলে একটা ম্যাক্সিমাম জায়গা কিন্তু কভার করছে, ফলে এই ম্যাক্সিমাম জায়গাকে কিন্তু আমরা ছোট্ট আয়নার ভিতরে দেখতে পাচ্ছি। যদি ওখানে অবতল দর্পণ হতো তাহলে কী হতো? অবতল দর্পণ কেমন? এমন। অবতল দর্পণে তুমি যদি দেখো ফোকাস লেন্থ দেখো এইটুকু জায়গা কভার করতে, অর্থাৎ আস্তে 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 অল্প জায়গা কভার করতো। সেই জন্য কিন্তু আমরা কি করে থাকি, গাড়িতে রিয়ার ভিউ মিররে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা থাকে। কনসেপ্ট দিয়ে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। লাস্ট কোশ্চেনের দিকে চলে এসেছি আমরা। এখানে লাস্ট কোশ্চেন কি? মরীচিকার জন্য দায়ী কোনটি? কোন জিনিসটা মরীচিকার জন্য দায়ী? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কিন্তু সঠিক উত্তর হবে। প্রতিসরণ প্রতিফলন নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নাকি মরুভূমি? সঠিক উত্তর হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট কোশ্চেন, বাল্বের ফিলামেন্ট হিসাবে কোনটি ব্যবহার করা হয়? বাল্ব তোমরা প্রত্যেকে দেখেছো, আগেকার যে LED বাল্ব না, আগের বাল্ব, সেই বাল্বের ফিলামেন্ট হিসাবে কিন্তু টাংস্টেন ধাতু কিন্তু বা টাংস্টেন কিন্তু ব্যবহার করা হয়, যেটা কিন্তু খুবই নমনীয় হয় এবং স্প্রিংয়ের মতো কিন্তু গোটানো থাকে। ঠিক আছে, আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো অনেকটা হেল্প করবে এবং তোমরা যদি এরকম সিরিজ রেগুলার দেখতে থাকো, তোমাদের ভিতরে 2-3% 5% হলেও কিন্তু ইম্প্রুভমেন্ট আসবে। তার জন্য কী করবে? আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা ডেলি মক টেস্ট 3 মাস ধরে দিতে চাও, গাইডেন্সের সাথে সমস্ত তোমাদের ডাউটও সেখানে ক্লিয়ার করা হবে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন থেকে বা স্ক্রিনের উপরে যে নাম্বার দেখছো সেই নাম্বারে NM JNM মক টেস্ট লিখে মেসেজ করো। 50% ডিসকাউন্ট। ব্যাচের প্রাইস তো আসলে 200 টাকা রেখেছিলাম আমরা, এটা একটা ব্যাচই আমরা নাম দিয়েছি মক টেস্ট ব্যাচ। তো সেখানে তোমরা 50% ডিসকাউন্ট করে সম্পূর্ণ 99 টাকায় অ্যাডমিশন করতে পারবে। তবে প্রথম 20 জনকে আমরা এই অফার দেবো। আমরা জানি আমরা এই অফারটা দেওয়ার পরে প্রচুর ছেলে মেয়ে কিন্তু অফারটা নেবে, তো প্রথম 20 জনের জন্য এই অফার, যার জন্য এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে NM JNM মক টেস্ট লিখে মেসেজ করো। আর যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, পেইড ব্যাচে ক্লাস করতে চাও 3 মাসের একটা, আমরা একদম সিস্টেমেটিক ওয়েতে তোমাদের পড়ানোর চেষ্টা করব। তার জন্য তোমরা কি করবে, ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই কিন্তু মেসেজ করবে NM JNM ব্যাচের জন্য। 55% ডিসকাউন্টে তোমাদের কিন্তু অ্যাডমিশন করিয়ে নেবো। অ্যাডমিশন প্রাইসটা এখন রিভিল করছি না, তোমরা প্রত্যেকে যোগাযোগ করো। তবে প্রথম কয়েকজনের জন্য আমরা রেখেছি, তো তোমরা যারা যারা আমার এই ভিডিও থেকে যোগাযোগ করবে প্রত্যেককে কিন্তু আমরা সেই অফারটা দিয়ে থাকবো। ঠিক আছে, এবং এই ব্যাচের ভিতরে ওই যে 30 দিনের মক টেস্ট সেটাও কিন্তু ইনক্লুড থাকবে। এই ব্যাচের ভিতরে সমস্ত নোটস, PDF, তোমার প্র্যাকটিস সেট, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট, ক্লাস, ম্যাথ ক্লাস, ফিজিক্যাল সায়েন্স ক্লাস, সমস্ত কিছু কিন্তু এর ভিতরে ইনক্লুড থাকবে। ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু লাইভ প্লাস রেকর্ডেড এই ব্যাচটা কিন্তু হবে, আমাদের নিজস্ব অ্যাপে ক্লাস হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখাবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।